হ্যালো। গুড ইভিনিং ম্যাম। হ্যাঁ, গুড ইভিনিং। গুড ইভিনিং ম্যাম। আচ্ছা, গুড ইভিনিং। আচ্ছা, বলো। তোমাদের তো এতক্ষণ জিআই ক্লাস চললো। এবার আজকে তোমাদের একটা সোজা টপিক দিয়েছি। তোমাদের আজকে টপিক আছে বায়োলজির হরমোন। হরমোন তো সেই ক্লাস 9-10-এ তোমরা পড়েছো, ঠিক আছে? হরমোন হচ্ছে খুব ইজি চ্যাপ্টার। তোমাদের আগে বায়োলজিতে কি করেছিলাম? বায়োলজিতে সেল ডিভিশন এগুলো সম্পর্কে পড়েছিলাম, আর একটা হচ্ছে ভিটামিনস পড়েছিলাম। মানে এগুলো হচ্ছে সব ভিটামিনের পর একটা সোজা চ্যাপ্টার হচ্ছে হরমোন। হরমোন সোজা লাগে তো? মনে আছে কারুর? হুম, আছে ম্যাডাম মোটামুটি। মোটামুটি। আচ্ছা, ঠিক আছে। দেখ, মনে আছে। হরমোন থেকে মানে এই ভিটামিন, সেল ডিভিশন, হরমোন এগুলো হচ্ছে মানে প্রচুর প্রশ্ন আসে এখান থেকে। দেখো, ফার্স্ট আমাদের দু রকমের হরমোন হয়, সেটা হচ্ছে উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোন। একটা বলে প্ল্যান্ট হরমোন, একটা হচ্ছে অ্যানিমাল হরমোন। প্ল্যান্ট হরমোনে দেখো এই জিনিসগুলো আছে যে অক্সিন, সাইটোকাইনিন, জিবারেলিন, এবিএ। এবিএ এর ফুল ফর্ম হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড, আর ইথিলিন। এগুলো হচ্ছে মোটামুটি মাঝখানে ইম্পর্টেন্ট ফাইটো হরমোন। এছাড়াও কিছু কিছু প্ল্যান্টদের ক্ষেত্রে সিনথেটিক হরমোন হয়, যেগুলো আর্টিফিশিয়াল কিংবা মানে এই এই পাঁচটা যেটা আছে, এই পাঁচটা হচ্ছে ন্যাচারাল, ঠিক আছে? আর দেখো, একটা মানে একটা হরমোনের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা আমরা পড়বো, সেটা হচ্ছে হরমোন কি করে বলতো? কোনো কোনো হরমোন কোনো কাজকে প্রমোট করে, আর সেই কাজটাকেই বলা যায় আর একটা হরমোন। এইভাবেই কোনো একটা হরমোন নিজেদেরকে ব্যালেন্স করতে পারে। তার মানে কিছু হরমোনকে বলে প্রমোটার, কিছুকে বলে ইনহিবিটর। যেমন দেখো, প্রমোটারের মধ্যে এই প্রথম যেটা পড়ছে অক্সিন, সাইটোকাইনিন, জিব্রেলিন, ইথিলিন। ইনহিবিটরটা হচ্ছে খালি অ্যাবসাইসিক অ্যাসিড, ঠিক আছে? এখানে ইথিলিন হবে না, এটা খালি অ্যাবসাইসিক অ্যাসিড। এটা হচ্ছে কোনো কিছু বাধা দান করে। এবার দেখো, আমরা অক্সিন এগুলোর কিছু কিছু বাস্তব প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা পাই, এবং এটা দিয়ে তোমাদের এরকম প্রশ্ন পড়ে যে কোনো গাছ ল্যাটারাল গ্রোথ না করে, মানে পাশাপাশি না বেড়ে সোজা ওপরের দিকে বেশি বাড়ছে, এতে কোন হরমোনের এটা এর জন্য কোন হরমোন দায়ী? এই ধরনের প্রশ্ন। বা কোন হরমোনের জন্য কোনো উদ্ভিদের এজিং কমে, এজিংটার বাধা পায়, এজিং হতে দেয় না কোন হরমোন? কোন হরমোন কোন একটা ধরো বীজের বীজকে ফুটতে সাহায্য করে, বীজকে ব্লুম হতে সাহায্য করে? এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে এখান থেকে আসে, এবং এখানকার প্রত্যেকটা কাজ আমাদেরকে জানতে হবে। তারপর দেখবে আমাদের যখন ফল পাকানো হয়, তখন ফল পাকানোর সময় এক ধরনের গ্যাস স্প্রে করা হয়, ঠিক আছে? এইগুলোই হচ্ছে হরমোনাল প্রয়োগ। কারণ আমরা জানি প্ল্যান্ট গ্রোথের ক্ষেত্রে এখন এগ্রিকালচারের গ্রোথের ক্ষেত্রে হরমোনের ভূমিকা বিশাল, ঠিক আছে? এই যারা ধরো গার্ডেনিং করে বা তাদের ক্ষেত্রে তারা এই সমস্ত হরমোনের উপর অনেকটাই ডিপেন্ডেন্ট প্ল্যান্টের গুড ইমপ্রুভমেন্টের জন্য। দেখো, এইখানে একটা সুন্দর চার্ট করা আছে, যেখানে কার কার মানে একটা হরমোনের মাল্টিফাংশনাল, ঠিক আছে, তার কোথায় কোথায় ভূমিকা আছে তার একটা চার্ট তোমাদের দেয়া আছে, ঠিক আছে? দেখো, জিবারেলিন যা আছে, প্রত্যেকটা মিনিং আমি একটুখানি বলে দিই। এটা হচ্ছে জার্মিনেশন। জার্মিনেশন হচ্ছে বীজ থেকে চারা গাছ হওয়া, মানে বীজটা অঙ্কুরিত হওয়া, এটাকে বলে জার্মিনেশন। গ্রোথ টু ম্যাচুরিটি মানে হচ্ছে তারপর সেখান থেকে কাণ্ড এবং মূল এদের বিস্তার। ফ্লাওয়ারিং, যারা ফুল ফোটা। ফ্রুট ডেভেলপমেন্ট। অ্যাবসিসেশন মানে হচ্ছে পাতা ঝরে যাওয়া। সিড ডরমেন্সি মানে বীজটার জার্মিনেট না করাকে বলে সিড ডরমেন্সি, ঠিক আছে? এবার যেগুলোতে টিক দেওয়া আছে সেগুলো মানে কি জিব্রেলিন এগুলোকে প্রমোট করে, আর এই দুটো ক্ষেত্রে এদের কোনো এই দুটো করে না, ঠিক আছে? এই চার্টটা তোমরা দেখতে পারো যে কোনো উত্তর দেওয়ার সময়। এবার দেখো, এই অক্সিনের একটা বড় ফিল্ড আছে, যেটা আমাদের মানে প্রেজেন্ট এগ্রিকালচারের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, তোমরা দেখবে এখন অনেক ফল হচ্ছে, যেমন বীজবিহীন ফল উৎপাদন যেটাকে বলে, মানে সিডলেস ফ্রুট। এটা হচ্ছে না ন্যাচারালি হয় না, এটা আর্টিফিশিয়ালি করা হয়। সেটা হচ্ছে এই অক্সিন হরমোনের প্রভাবে এই জিনিসটাকে করা হয়। এই সিডলেস ফ্রুট প্রোডাকশনটাকে বলা হয় পার্থেনোকার্পি, ঠিক আছে? পার্থেনোকার্পি শুনেছো তো আগে? শোনোনি কেউ? ম্যাম কি বলুন, আরেকবার বলুন। পার্থেনোকার্পি। হ্যাঁ ম্যাম শুনেছি।
ঠিক আছে? এটাকে মানে কোনো একটা সিড তৈরি হওয়ার আগে যে পলিনেশনটা বা কিছু প্রয়োজন হয়, এটাতে সেটার প্রয়োজন হয় না। এটা খালি অক্সিনের প্রভাবেই এই জিনিসটা করা যায়। ঠিক আছে? মানে অক্সিন এই কোনো রকম পলিনেশন ছাড়াই আমাদের কি হয় যে প্ল্যান্টের ক্ষেত্রে ফ্রুট তৈরি হয় কিভাবে, যে কোনো একটা পরাগরেণু পোলেন গ্রেনসটা ডিম্বা ওভারিতে আসে এবং সেখানে মিলে একসাথে ফ্রুট তৈরি করে, তাই তো? বলছে অক্সিনের হেল্পে এটা কোনো রকম এই ঘটনাটা ঘটা ছাড়া এই ওভারিটা ফলে পরিণত হয়। ঠিক আছে? এই এই জিনিসটা খুব ভালো করে নোট ডাউন করবে যে অক্সিনের প্রভাবটা কি। তোমরা খাতায় নোট ডাউন করো তো, পার্থেনোকার্পি, অক্সিন, পার্থেনোকার্পি নোট ডাউন করে বলবে। হ্যাঁ, নোট ডাউন করেছো? ম্যাম করছি ম্যাম। ওকে ওকে ওকে, করো। এই প্ল্যান হয়ে গেছে বলো বলো। হয়ে গেছে ম্যাডাম। ওকে ওকে। অ্যাকচুয়ালি এই প্ল্যান্ট হরমোনের যে ভাগগুলো হয় সেগুলো হচ্ছে কি বলতো, একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে আর্টিফিশিয়াল, একটা হচ্ছে প্ল্যান্ট, একটা হচ্ছে গ্যাসিয়াস। ঠিক আছে? এই প্রাকৃতিক যেগুলো সেগুলোর নাম সেগুলো আমি তোমাদের দিয়েছি, অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন, অ্যাবসাইসিক অ্যাসিড, ইথিলিন। আর ইথিলিনকে একটা আলাদা ক্যাটাগরিতে ফেলা হয়। ইথিলিন হচ্ছে অন্যগুলো যে ধরনের হরমোন, ইথিলিন হচ্ছে গ্যাসিয়াস। তোমরা যদি বলে নেম ওয়ান গ্যাসিয়াস হরমোন, দ্যাট ইজ ইথিলিন। ওকে, লিখে রাখো, গ্যাসিয়াস হরমোন ইকুয়ালস টু ইথিলিন। আর যেগুলো আর্টিফিশিয়ালি এগুলো সব এগ্রিকালচারের জন্যই এগুলো তৈরি করা। এই যে ইন্ডোল প্রোপায়নিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড, মানে এগুলো এই যে ন্যাচারাল হরমোন গুলো আছে এইগুলোরই বাই প্রোডাক্ট টাইপের। ঠিক আছে? কাজ মোটামুটি একই রকম। আর তোমাদের প্ল্যান্ট হরমোন, ঠিক আছে, প্ল্যান্ট হরমোন হচ্ছে তোমরা একটু দুটো নাম একটু নোট ডাউন করে রাখো। ফ্লোরিজেন লেখো, প্ল্যান্ট কিংবা প্রকল্পিত প্ল্যান্ট হরমোন। কি বলেন ফ্লোরিজেন? হ্যাঁ হ্যাঁ, ফ্লোরিজেন, ডরমিন। ঠিক আছে? ফ্লোরিজেনটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে আমরা কি বললাম, প্ল্যান্টের 4 রকমের ক্যাটাগরি হয় প্ল্যান্ট হরমোনের, যেটা বলে ন্যাচারাল, আর্টিফিশিয়াল, গ্যাসিয়াস আর প্ল্যান্ট। ঠিক আছে? আর হরমোন আমি দুটো বলেছি যে দু ধরনের হরমোন হয়, একটা হচ্ছে গ্রোথ প্রমোটার, একটা হচ্ছে গ্রোথ ইনহিবিটর। ঠিক আছে? আর একটা ধরনের হরমোন আছে যেটা গ্রোথটাকে দেরি করায়। ঠিক আছে? যেটাকে মানে গ্রোথটা হতে দেয় না মনে, কিন্তু গ্রোথটাকে দেরি করায়। ঠিক আছে? আস্তে আস্তে করায়, ধীর করে দেয় তার গ্রোথটাকে। এই 3 ধরনের প্ল্যান্ট হরমোনে এই 3 ধরনের ক্যাটাগরি হয়। আচ্ছা দেখো, অক্সিনের সাধারণত তোমরা দেখবে একটা জিনিস লক্ষ্য করে দেখবে, যে কোনো গাছকে তুমি ঘরের ভেতরে এনে রাখো, সেটা সবসময় যেদিকে রোদ্দুর সেদিকেই বাড়ে, তাই তো? এই অক্সিনের এই একটা ইয়ে হচ্ছে, অক্সিন সেইখানে কাজ করে যেখানে অক্সিনের প্রভাবে কোনো গাছের স্টেম সেই দিকে বাড়ে যেখানে লাইট কম যায়। এবার লাইট যেদিকে কম যায় সেদিকে বাড়লে গাছটা অটোমেটিক্যালি লাইটের দিকে বেঁকে যায়, মানে গাছটা অন্ধকারের দিকে বাড়লে ডালটা এদিকে, ডালটা লাইটের দিকে হেলে পড়ে। ঠিক আছে? মানে অক্সিনের ক্ষেত্রে মূল কাণ্ড দুটো আলাদা আলাদা ডেন্সিটিতে কাজ করে। ঠিক আছে? ম্যাডাম মানে একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, বলো। ম্যাডাম ওই ফটোট্রপিক চলন, সে জিওট্রপিক চলন ওর হ্যাঁ উপরে হ্যাঁ বেশ হ্যাঁ, করে না? ওই যে এই যে যেটা বললাম এটা হচ্ছে ফটোট্রপিক চলন। ঠিক আছে? সেই ফটো মানে হচ্ছে লাইট। ঠিক আছে? ফটোট্রপিক হুম। চলন হচ্ছে লাইটের প্রভাবে যে চলন হয় সেটাকে বলে ফটোট্রপিক চলন। এই উদ্ভিদ হরমোনগুলোর সাথে কিন্তু, প্ল্যান্ট হরমোনগুলোর সাথে কিন্তু ওই চলন গমন এগুলো রিলেটেড, চলনটা বিশেষ করে। ঠিক আছে? তোমাদের অক্সিনের যে কাজটা খুব ভালো করে মনে রাখতে হবে সেটা হচ্ছে আহ মানে সেটা গাছ যে ওপরের দিকে বাড়ে। ঠিক আছে? এটাকে বাংলায় বলে অগ্রস্ত প্রকটতা।
ঠিক আছে? আচ্ছা দেখো, ওই জন্যই গাছকে ওপরের দিকে ছেঁটে দিলে গাছটা কি তাহলে বললেন কি বললেন ল্যাটেরাল গ্রোথ। কথাটা? হ্যাঁ বলো বলো। কি বললেন কথাটা? অগ্রস্ত বাংলা কথাটা, প্রকটতা। সরি সরি হ্যাঁ। অগ্রস্ত প্রকটতা, অগ্রস্ত প্রকটতা। ও আচ্ছা, অগ্রজ মানে আগে। হ্যাঁ বুঝেছি। আমি আমি উচ্চারণ করতে গেলে দাঁত ভেঙে যাবে ভাই। তুমি আসো, তোমাকে বলে দেবো অগ্রজ মানে আগে। আচ্ছা দেখো, এটাকে এই টার্মটার সাথে কিন্তু এই অক্সিন রিলেটেড, ঠিক আছে? আচ্ছা, আর আর হচ্ছে অক্সিনের আর একটা কাজ হচ্ছে এই পার্থেনোকার্পি, ঠিক আছে? বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে, মানে কোনো রকম ফার্টিলাইজেশন ছাড়াই ওটা ওর ওভারিটা সিডে পরিণত হয়, ঠিক আছে? ফল তৈরি হয়ে যায় ওখান থেকে। এছাড়াও হ্যাঁ, ছাড়াও তোমাদের যদি ধরো এরকম প্রশ্ন করে অক্সিনকে গাছের কোথায় দেখা যায়, ঠিক আছে? সাধারণত যে সমস্ত জায়গা বাড়ছে, নতুন যেখানটাতে নতুন পাতা গজাচ্ছে, নতুন স্টেমটা বাড়ছে, সেই সমস্ত জায়গায় অক্সিনের অ্যাক্টিভিটি বেশি। এটা অক্সিনের মূল কাজ, এটা মাথায় রেখে দেবে, ঠিক আছে? আচ্ছা দেখো এবার অক্সিন কে তৈরি করেছিলেন ম্যাডাম? হ্যাঁ অক্সিন হ্যাঁ, বলো একবার বলো। বলছে অক্সিন কে তৈরি করেছিলেন? দাঁড়াও, তোমার না ভয়েসটা আমি ক্লিয়ারলি পাচ্ছি না। বাদল না মানে মুখে সুপারি রেখে কথা বলছে। আর একবার বললো তো, বাদল বোধহয় প্রশ্নটা করলে, বলো তো। বলছি অক্সিন কে তৈরি করেছিলেন? এটা ন্যাচারাল, এগুলো কেউ তৈরি করেনি, যেগুলো কৃত্রিম সিনথেটিক সেটা কোনো সায়েন্টিস্ট তৈরি করেছে, ঠিক আছে? এটা মানে ম্যানমেড সিনথেটিক গুলো, যেগুলো সিনথেটিকের মধ্যে ধরো তোমাদের দেয়। অক্সিনটা ন্যাচারাল, ওটা প্ল্যান্টের মধ্যেই পাওয়া গেছে। যেমন আহ, কি বলবো, ইন্ডোল অ্যাসিটিক হচ্ছে অক্সিনেরই কেমিক্যাল নেম। ইন্ডোল প্রোপায়নিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এগুলো তৈরি করেছে। এগুলো ম্যানমেড, ঠিক আছে? আচ্ছা, এই ধরো অক্সিনের কেমিক্যাল নেমটা তোমরা একটু মাথায় রাখবে, তোমরা একটু নোট ডাউন করে নাও, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IAA, নোট ডাউন করে নাও। পড়া হয়ে গেলে বলবে, হ্যাঁ? হয়েছে? হ্যাঁ হয়েছে। ওকে, আচ্ছা দেখো নেক্সট হচ্ছে জিববারেলিন, ঠিক আছে? জিববারেলিনকে এটা একটা কোশ্চেন আছে জিববারেলিন থেকে, যেটা হচ্ছে জিববারেলিন কোনো একটা যেখান থেকে আবিষ্কার হয়েছে সেটা একটা কোনো ফাঙ্গাসের বডি থেকে, সেই ফাঙ্গাসটার নাম হচ্ছে জিববারেলা ফুজিকুরি। নোট ডাউন করো, জিবারেলা ফুজিকুরি, GIBBERELLA, হয়েছে? আর ফুজিকুরি বানানটা হচ্ছে FUGICUROY। এটা ফার্স্ট কোনো ফাঙ্গাসের দেহ থেকে, একটা ছত্রাকের দেহ থেকে এটা প্রথম লক্ষ্য করা গেছে। এফইউজিআই কি বললেন বলুন? FUGICUROY। ফুজিকুই বললেন না ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা দেখো, এই জিববারেলিনের আর একটা কারণে জিববারেলিনকে আমরা নোটিসে রাখতে হবে, সেটা হচ্ছে অক্সিন আর সাইটোকাইনিন, ঠিক আছে? অক্সিন আর সাইটোকাইনিন দুটোর মধ্যে কিন্তু নাইট্রোজেন আছে, কিন্তু তোমাদের যদি জিজ্ঞেস করো একটা নাইট্রোজেন নেই এমন একটা প্ল্যান্ট হরমোনের নাম বলে, সেটা হচ্ছে জিবরালিন। জিবরালিনের পাশে লেখো, জিবরালিনের পাশে লিখে রাখো N2 ক্রস, মানে N2 নেই ওর মধ্যে, নাইট্রোজেন নেই। এটা হচ্ছে জিবরালিনের প্রধান কয়েকটা বৈশিষ্ট্য। আর এর আগে একটা কথা বলতে তোমাদের ভুলে গেলাম, ধরো তোমাদের যেমন আমি বললাম অক্সিনের কেমিক্যাল নেম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IAA, তোমাদের ধরো এরকম দিয়ে দেয় মাঝে মাঝে IBA, এর ফুল ফর্ম কি? তখন ইন্ডোল বিউটারিক অ্যাসিড, যেগুলোই ইয়ে থেকে অর্গানিক কেমিস্ট্রি অনুযায়ী নাম করেছে, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ইন্ডোল, তারপর প্রোপায়নিক অ্যাসিড IPA হলে, ঠিক আছে? এগুলো কিন্তু মানে বুঝে লিখবে, হ্যাঁ, IPA আর IBA টা। আচ্ছা, হয়েছে তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, জিব্রালিনের প্রধান যেটা তোমার ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে জিব্রালিন হচ্ছে
বীজের মানে সিড ডরমেন্সি ভাঙে, ঠিক আছে, মানে ও এটাতে বীজের সুপ্তাবস্থা মানে বীজ ধরো অঙ্কুরিত হচ্ছে না, এই জিনিসটা ভাঙাতে সাহায্য করে। দেখো আমি যে চার্টটা এখন তোমার স্ক্রিনে শেয়ার করছি, সেটা দেখো সিড ডরমেন্সিতে কাটা দেওয়া আছে, মানে এই সিড ডরমেন্সিতে হেল্প করে না, মানে সিড ডরমেন্সির এগেনস্টে জিবারেলিনটা কাজ করে, ঠিক আছে। এটা হচ্ছে এর একটা প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা, তারপর ধরো ডেভেলপমেন্ট অফ ফ্লাওয়ার, ঠিক আছে, মানে কোনো কিছু ব্লুম করা, সিড থেকে অঙ্কুরিত হয়, এই ধরনের কাজে জিব্রাইলের ভূমিকা আছে, ঠিক আছে। আচ্ছা, দেখো জিব্রাইলিনকে এই দুটো কাজের জন্য মনে রাখলেই হবে। এর আগে অক্সিন কাজের জন্য বললাম, বীজবিহীন ফল উৎপাদন বা পার্থেনোকার্পি, তারপর অগ্রস্ত প্রকটতা, আর হচ্ছে ট্রপিক চলন। এই যে আমি বললাম না ফটোট্রপিক চলনটা অক্সিন দ্বারা কন্ট্রোলড হয়, কারণ অক্সিন ডিফারেন্ট অক্সিনের বিভিন্ন ঘনত্বে মূল বা কাণ্ড বাড়ে, এবং অক্সিন কোথায় ঘনত্ব বেশি হবে বা অক্সিন কোথায় বেশি গিয়ে জমবে সেটা হচ্ছে ওই আলোর পরিমাণ, জলের পরিমাণ, এগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে। এর আগে তিনটে বললাম, আর জিব্রেলিনে তাহলে কি বললাম, যে সিড ডরমেন্সি, এবার মানে ফল ফোটা, ফলটার প্রস্ফুটন বা ফ্লাওয়ার ব্লুমিং, এগুলোতে জিব্রেলিনের ভূমিকা আছে। এই মেন কিওয়ার্ডস গুলো মনে রেখে দেবে, ঠিক আছে। বা ধরো কোনো গাছে দ্রুত দ্রুত জার্মিনেট করাতে হবে, তখন জিব্রেলিন হরমোন প্রয়োগ করা হয় বাইরে থেকে। অনেক সময় এই হরমোন গুলো মাটিতে নিউট্রিয়েন্টস এর অভাবে কাজ করতে পারে না, ওই জন্য দেখবে আমরা বাইরে থেকে নানা রকম সার প্রয়োগ করি এই হরমোন গুলোকে অ্যাক্টিভ করার জন্য, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে যাই সাইটোকাইনিন। সাইটোকাইনিনের মধ্যে আবার নাইট্রোজেন আছে। জিব্রালিনটা খুব ভালো মতো মনে রাখবে, জিব্রালিনের মধ্যে কিন্তু নাইট্রোজেন নেই, হ্যাঁ। আচ্ছা, সাইটোকাইনিনের যেটা মেন বৈশিষ্ট্য সেটা হচ্ছে উদ্ভিদের এজিংটাতে বাধা দেয়, ঠিক আছে। এটা এজিং হতে দেয় না, এটা হচ্ছে মেন এর বৈশিষ্ট্য, ঠিক আছে। এটা এটারও সিড ডরমেন্সি মানে বীজের সুপ্তাবস্থা ভাঙাতে কাজ আছে, কিন্তু এটাতে মেন টেন্ডেন্সি হচ্ছে জিব্রাইলিনের কাজ। এই সাইটোকাইনিনের প্রধান কাজ হচ্ছে এজিং হতে দেয় না, উদ্ভিদের এজিং হতে দেয় না, ঠিক আছে। উদ্ভিদের এজিংটাকে রোধ করে। ধরো কোনো গাছ থেকে খুব বেশি পরিমাণ পাতা ঝরে যাচ্ছে, পাতা খুব বেশি হলুদ হয়ে যাচ্ছে, গাছের ডালগুলো শুকিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে সাইটোকাইনিন এগুলোকে স্টপ করতে সাহায্য করে। আর বাকি অন্যান্য হরমোন গুলো যেগুলো আছে, যেগুলো সিনথেটিক হরমোন, সেগুলো নানা রকম ভাবে উদ্ভিদের গ্রোথের সাথেই যুক্ত, ঠিক আছে। আর ধরো কোনো সময় আমরা গ্রোথ ইনহিবিটর হিসেবে আমরা কখন কাজ করাই, ধরো যখন আমরা কোনো ফলের মানে ফলটাকে পাকাতে আমরা চাইছি যে ফলটা দেরিতে পাকুক, তখন সেই হরমোন স্প্রে করা হয়, ঠিক আছে। এটা টোটাল হচ্ছে উদ্ভিদ হরমোন সম্পর্কে আমি তোমাদের বললাম। আচ্ছা, দেখো এই ইথিলিন কাঁচা ফল পাকাতে, ঠিক আছে, ফ্লাওয়ারিং এন্ড ফুড ডেভেলপমেন্ট, ঠিক আছে, এইগুলোতে ইথিলিনের ভূমিকা আছে। যেমন ধরো যখন কাঁচা ফল পাকায় তখন এই দেখবে এক ধরনের গ্যাস স্প্রে করে, এটা হচ্ছে ইথিলিন স্প্রে করে, ঠিক আছে। আর অ্যাবসিসিক অ্যাসিড দেখো, যেগুলোতে কাটা বেশি অ্যাবসিসিক অ্যাসিড, সেগুলো তো রাইট, মানে এগুলোর উল্টো কাজ এই অ্যাবসিসিক অ্যাসিড করে, ওকে। অ্যাবসাইসিক অ্যাসিডকে অনেক সময় কিন্তু শর্টে এ হিসেবে ডিনোট করে। অ্যাবসাইসিক অ্যাসিডের পাশে লিখে রাখো শর্টে এ, যাতে বুঝতে অসুবিধা না হয়, ওকে। নেক্সট যাই, দেখো প্ল্যান্ট হরমোন ক্লিয়ার তো? Yes, ma'am. হ্যাঁ ম্যাডাম। ওকে ওকে, নেক্সট দেখো আমরা হরমোনকে দেখো, আমি একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে এন্ডোক্রিন গ্ল্যান্ড। এই নামটা কেন লিখেছি, কারণ হরমোনকে মেন আমরা যেটা ভাবে জানি সেটা হচ্ছে এন্ডোক্রিন গ্ল্যান্ড। এন্ডোক্রিন গ্ল্যান্ডের কথাটার মানে হচ্ছে হরমোন। সবসময় মনে রাখবে, আমরা এবার আস্তে আস্তে অ্যানিমাল হরমোনসের দিকে যাচ্ছি। আমাদের জীবনের প্রত্যেকটা বৈশিষ্ট্য প্রকাশের সাথে সাথে আমাদের প্রত্যেকটা বয়সে যে আমাদের শরীরে নানা রকম বৈশিষ্ট্য প্রকাশ পায় এবং চেঞ্জেস গুলো আসে। একটা ধরো বাচ্চা থেকে একটা টাইম পরে সে নারী পুরুষ আলাদা হয়ে যায়, এবং তাদের আস্তে আস্তে যে শরীরে চেঞ্জেস গুলো আছে, এইটা পুরোটাই হরমোনের জন্য হরমোন এফেক্ট করে এগুলোতে। এবং হরমোনাল ইমব্যালেন্সের জন্য আমাদের জীবন কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা হরমোনাল ইমব্যালেন্স হয় খানিকটা খাওয়া দাওয়ার তো ওপর, কিন্তু এটা অনেকটাই জেনেটিক, ঠিক আছে, হরমোনাল ইমব্যালেন্সটা। আচ্ছা, এন্ডোক্রিন গ্ল্যান্ড বলতে কি বোঝায়? এন্ডোক্রিন গ্ল্যান্ড হচ্ছে ডাকলেস গ্ল্যান্ড। ডাকলেস মানে ধরো আমাদের শরীরে কোনো একটা জায়গায় হরমোন
তৈরি হচ্ছে, হরমোন সেখান থেকে তৈরি তো নয়, হরমোন তো থাকি আমাদের শরীরে, সেটা সিক্রেট হচ্ছে, নিঃসরণ হচ্ছে, দিয়ে সেটা একটা টার্গেটেড অর্গান থাকে, সেইখানে গিয়ে কাজ করবে। এই যে টার্গেটেড অর্গানে যাওয়া বা যেখান থেকে সিক্রেট হচ্ছে, সেটা ডাইরেক্ট রক্তে মিশে যায়, কোন রকম নালী পথে আসে না, কোন রকম ডাক্ট ইউজ করে না। ওই জন্য হরমোনকে এন্ডোক্রিন গ্ল্যান্ডস বলে, যে কোনো হরমোন গ্ল্যান্ডসকে এন্ডোক্রিন গ্ল্যান্ডস বলে, ঠিক আছে। এবং হরমোন কতটা কখন নিঃসরিত হবে, কতটা নিঃসরিত হবে, সেটা হচ্ছে আমাদের একটা কন্ট্রোল সেন্টার সেটার জন্য কাজ করে, ঠিক আছে, সেটার নাম আমরা করবো, তোমরা জানো পিটুইটারি বলে সেটাকে। নেক্সট দেখো, আচ্ছা এই দেখো হরমোন আর কেমিক্যাল মেসেঞ্জার, ঠিক আছে। হরমোনের এই কি টার্মস গুলো মুখস্থ রাখবে। হরমোন ইজ আ কেমিক্যাল মেসেঞ্জার, রাসায়নিক দূত, ঠিক আছে। হরমোন কোনো একটা জায়গায় গিয়ে মেসেজ দেয় যে এই জায়গায় এই কাজটা হবে, এটাই হরমোনের কাজ। হরমোন কিন্তু সেই কাজটা করে না, জাস্ট ওটাকে গিয়ে ওটাকে এক্সাইটেড করে তোলো ওই জায়গাটাকে, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের ডেভেলপমেন্ট এন্ড গ্রোথের সাথে এটা যুক্ত। মেটাবলিজম অফ ফুড আইটেম, ইভেন আমাদের মেটাবলিজমের জন্য একটা হরমোন পার্টিকুলারলি দায়ী, যেটাকে বলে থাইরক্সিন, ঠিক আছে। আমাদের শরীরে মেটাবলিজম মানে হচ্ছে আমাদের শরীরে কত পরিমাণ খাবার থেকে কত পরিমাণ শক্তি উৎপাদন হবে, সেটা হচ্ছে আমাদের শরীরের মেটাবলিজম। প্রত্যেক আমাদের বডির পার স্কোয়ার ফুটে পার একটা নির্দিষ্ট সময় কত পরিমাণ শক্তি উৎপাদন হচ্ছে, সেটা হচ্ছে মেটাবলিজম। এই মেটাবলিজম কিন্তু কন্ট্রোল করে হরমোন, এবং কোন হরমোন সেটা আমি বলে দিলাম থাইরক্সিন। আমরা থাইরক্সিনের ফাংশন পরে লেখা আছে, তোমরা দেখবে। সেক্সুয়াল ফাংশন এন্ড রিপ্রোডাক্টিভ গ্রোথ এন্ড হেলথ। সেক্সুয়াল ফাংশন বলতে কি, যে একটা বয়সের পর আমাদের মানব দেহে বা যে কোনো প্রাণী দেহে একটা যে চেঞ্জেস আছে, এবং তারা যে রিপ্রোডাকশন করে, রিপ্রোডাকশনের জন্য যাদের যে শারীরিক গঠনের প্রয়োজন হয়, সেইগুলোর ডেভেলপমেন্টের জন্য এই হরমোন দায়ী। আচ্ছা, কগনিটিভ ফাংশন এন্ড মুড, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের শরীরের যে কগনিটিভ ফাংশন এন্ড মুড, আমাদের শরীরের যে এই ধরনের প্রপার্টি গুলো আছে, সেইগুলো হচ্ছে এই হরমোন দ্বারাই প্রকাশ পায়। আচ্ছা, মেনটেনেন্স অফ বডি টেম্পারেচার এন্ড থার্স্ট। আচ্ছা, এই কিছু কিছু ধরো আমাদের তৃষ্ণা, শরীরের উষ্ণতা, এগুলো নিয়ে পরে আলোচনা করছি। এগুলো সব এগুলো শর্টে লেখা আছে, এগুলো এই হরমোন দ্বারাই কন্ট্রোল হয়, ঠিক আছে। এটা হচ্ছে হরমোনের ফিডব্যাক ক্রিয়া। এটা তোমাদের একটা বলে রাখি, তোমরা একটা প্রবলেমের নাম জানো, সেটা হচ্ছে সুগার, ব্লাড সুগার, ঠিক আছে। আমাদের যেটা অনেকেই আমরা আক্রান্ত, ঠিক আছে। এই সুগারের ইমব্যালেন্সটা কি কারণে হয়, আমাদের শরীরে যদি কোনো কারণে ধরো আমরা যত পরিমাণ খাবার গ্রহণ করছি তত পরিমাণ কাজ করছি না, ঠিক আছে, তখন আমরা কি সারাদিনের মেন খাবার হিসেবে শক্তি উৎপাদনকারী খাবার খাই, কার্বোহাইড্রেট বেশি খাই, ভাত রুটি বেশি খাই। এবার আমাদের শরীর কি করে, যেগুলো আমাদের কাজে লাগছে না, ধরো আমাদের শরীরে যেটা কাজে লাগছে না, সেটাকে শরীরে আমাদের লিভার কি করে, গ্লুকোজ, আমাদের শরীরে যে এক্সট্রা গ্লুকোজটাকে গ্লাইকোজেনে ট্রান্সফার করে শরীরে সঞ্চিত রাখে। পরে যখন শক্তির প্রয়োজন হয়, অথচ আমরা খাবার খাই না, তখন সেটা আবার গ্লাইকোজেন থেকে গ্লুকোজে ট্রান্সফার হয়ে কাজ করতে শুরু করে। এবার ধরো সুগার হওয়ার কেসটা কি, সুগার হওয়ার কেসটা হচ্ছে এই গ্লুকোজটা, এই যে গ্লাইকোজেনে ট্রান্সফার হয়, এটা হয় না, গ্লুকোজটা ব্লাডে থেকে যায়। ব্লাডের একটা স্বাভাবিক গ্লুকোজ মাত্রা থাকে, তার থেকে বেশি গ্লুকোজ হয়ে গেলে, মানে যে ধরো গ্লুকোজের ট্রান্সফারটা হচ্ছে না, সেই গ্লুকোজটা হয়ে গেলে সেটা ব্লাডে মানে আমাদের ব্লাডের সাথে ঘুরতে থাকে, তখন আমাদের একটা শরীরে নানা রকম উপসর্গ দেখা দেয়। অতিরিক্ত খিদে পায়, কিছু ধরো সুগার লেভেলটা ব্লাডে বেশি থাকার জন্য আমাদের ঘা শুকোয় না, তারপর বারবার ধরো আমাদের ইউরিন বেশি আমাদের প্রোডাকশন হয়, এইগুলো নানা রকম দেখা দেয়। এবার ধরো ইনসুলিন বলে একটা হরমোন আছে, এটা হরমোনটা কি করে, ব্লাডে গ্লুকোজটাকে কমাতে সাহায্য করে, ঠিক আছে। আর ইনসুলিনের উল্টো একটা হরমোন আছে, যেটা ইনসুলিনের অপোজিট হরমোন বলে গ্লুকাগন, ও ব্লাডে গ্লুকোজটা বাড়াতে সাহায্য করে। তার মানে কি, একটা দুজন হরমোন একই কাজের দুটো উল্টো দিকে কাজ করে, ঠিক আছে। এটাই হচ্ছে হরমোনের ফিডব্যাক ক্রিয়া। মানে কোনো একটা হরমোন, মানে আমাদের শরীরে ধরো আমাদের শরীরে যাদের ব্লাড সুগার নেই, তাদের কাছে এই জিনিসটা ব্যালেন্স আছে। এবার যাদের ধরো হয়ে যাচ্ছে, তাদের এই মানে কোনো একটা দিকে হরমোনের ইমব্যালেন্সের জন্য কোনো একটা দিক কাজ করতে পারছে না, এই ফিডব্যাক কাজটা হচ্ছে না। ধরো কোনো একটা হরমোন বেশি অ্যাক্টিভেট হয়ে গেলে, সেই হরমোনের অ্যাক্টিভিটিকে কমানোর জন্য উল্টো দিক থেকে আর একটা হরমোন কাজ করতে শুরু করে দেয়। এটাই আমাদের শরীরের সিস্টেম। এই জিনিসটাকে বলে হরমোনের ফিডব্যাক ক্রিয়া, ঠিক আছে। এখানে একটা হাইপোথ্যালামাস দিয়ে উদাহরণ আমি তোমাদের দিয়েছি, আমি তোমাদের একটা সহজ উদাহরণ দিয়ে বললাম, যেটা তোমরা বুঝতে পারবে।
বুঝতে পেরেছো তো হরমোনের ফিডব্যাক ক্রিয়াটা? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাম। ওকে ওকে। আচ্ছা দেখো, হরমোন আমাদের শরীরে কোন কোন জায়গা থেকে মোটামুটি সিক্রেট হয়, মোটামুটি একটা তোমাদের এই চার্টটা দেখে বুঝতে পারবে যে আমাদের মেন ধরো ব্রেনের, আমাদের ব্রেনের ফোর ব্রেন, মিড ব্রেন, হিন ব্রেন, মানে যে অগ্র মধ্য পশ্চাতে তিনটে ভাগ আছে, তিনটে ভাগকেই কিন্তু বিভিন্ন রকম হরমোন প্রোডাকশনের জন্য দায়ী। মেন হচ্ছে আমাদের শরীরে এই যে দেখতে পাচ্ছ অ্যাড্রিনাল, পিটুইটারি, পিনিয়াল, টেস্টিকল, থাইমাস, থাইরয়েড, প্যানক্রিয়াস, ওভারি, এই যে বিভিন্ন রকম গ্ল্যান্ডের নাম লেখা হয়েছে, এই পুরো গ্ল্যান্ড গুলো কোন গ্ল্যান্ড থেকে কখন কোন হরমোন সিক্রেট করবে সেটা কিন্তু কন্ট্রোল করে হচ্ছে পিটুইটারি। এই জন্য পিটুইটারিকে কিন্তু বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি, ঠিক আছে, মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এবং পিটুইটারি কাকে এই এক্সাইটমেন্টটা দেবে, পিটুইটারির কাছে যে মেসেজটা আছে সেটা হচ্ছে আমাদের শরীরে আর একটা সেন্টার থেকে আছে যেটাকে বলে হাইপোথ্যালামাস। ওই জন্য হাইপোথ্যালামাসকে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলে, মানে প্রভু গ্রন্থির প্রভু, ঠিক আছে। আর সবাই, হাইপোথ্যালামাস হচ্ছে সব থেকে টপ বস, তার নিচে হচ্ছে তার সেক্রেটারি হচ্ছে পিটুইটারি, এবং পিটুইটারির আন্ডারে যারা স্টাফেরা কাজ করছে হচ্ছে এতগুলো হরমোনের গ্ল্যান্ড। ওকে, এটা এরকম ভাবে মনে রাখবে। এবং হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের সমস্ত রকম দেহের কি বলবো, আমাদের বললাম না হরমোনের কাজের সময় যে আমাদের তৃষ্ণা, নানা রকম কম্পালশন গুলো, নানা রকম অনুভূতি গুলো, সেগুলো হচ্ছে হাইপোথ্যালামাস দ্বারা কন্ট্রোল হয়, ঠিক আছে। আচ্ছা দেখ, এইখানে হচ্ছে আমাদের শরীরে একটা চক আউট করা আছে যে কোনখান থেকে কি হরমোন বেরোয়, ঠিক আছে। এই যে হাইপোথ্যালামাস থেকে কি কি বেরোয়, পিটুইটারি থেকে কি কি বেরোয়, তার মধ্যে পিটুইটারি হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। পিটুইটারি হচ্ছে অনেক কটা জায়গাকে এক্সাইটেড করে দিলে। পিটুইটারি হচ্ছে সব থেকে বেশি পরিমাণ হরমোন মানে গ্ল্যান্ডের ক্রিয়াকে কন্ট্রোল করে, ঠিক আছে। এছাড়াও বাকিগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে তারাও ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু তাদের ক্ষেত্রটা আলাদা। পিটুইটারির পরে আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে T3, T4, ক্যালস্টোনিন, পিটিএইচ। এখানে কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এগুলো নিজেরা করে রাখতে পারো, আমি নেক্সট দিন তোমাদের জিজ্ঞেস করবো। এই যে জিএইচ এর ফুল ফর্ম কি, জিএইচ এর ফুল ফর্ম গ্রোথ হরমোন, তোমাদের কিন্তু এই পরীক্ষায় মাঝে মাঝে দিয়ে দিতেই পারে। এর মধ্যেই পিটুইটারি গ্ল্যান্ডের যেগুলো আছে সেগুলোই বেশি শর্ট টার্ম আছে, টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এসিটিএইচ অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। এইগুলো একটুখানি তোমরা গুগল করে বা তোমাদের টেক্সট বুক থেকে এগুলো সার্চ করে লিখবে, এটা তোমাদের কাজ কিন্তু, ঠিক আছে। এগুলো ফুল ফর্ম কিন্তু তোমাদের দেয়। আচ্ছা, হ্যাঁ, এফএসএইচ তো মনে হয় ফলিকল স্টিমুলেটিং ফলিকল হরমোন স্টিমুলেটিং আছে। হরমোন, তারপর এমএসএইচ হচ্ছে মেলানোসাইট, হ্যাঁ, হ্যাঁ মেলানোসাইট আর হরমোন। এলএইচটা মনে হয় লিউকোট্রপিক হরমোন মনে হয়। হ্যাঁ হ্যাঁ, লিউকোট্রপিক হরমোন, এক্স্যাক্টলি, অনেক কটা মনে আছে। আছে মনে হয় মোটামুটি। আচ্ছা দেখো, নেক্সট হচ্ছে এই এখানে মোটামুটি কোন কোন জায়গা থেকে কোন কোন পার্টে কি কি হরমোন হয় সেগুলো এখানে একটা চার্ট করে দেওয়া আছে, ঠিক আছে। এর মধ্যে আমি তোমাদের বলে আছি পিটুইটারি, থাইরয়েড, প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস দেখো ইনসুলিন গ্লুকাগন, যেটা হচ্ছে পুরো আমাদের এই যে সুগার, ব্লাড সুগার রিলেটেড ডিজিজ গুলোর সাথে রিলেটেড, ঠিক আছে। আচ্ছা তোমাদের একটা কথা বলে রাখি, দেখো এখানে দাঁড়াও এক মিনিট, হ্যাঁ প্যানক্রিয়াস আর টেস্টিস, ঠিক আছে, এই দুটোকে এদের মধ্যে থেকে আলাদা করে একটু নোট ডাউন করে রাখবে। প্যানক্রিয়াস আর প্যানক্রিয়াস আর টেস্টিস, ঠিক আছে। প্যানক্রিয়াস আর টেস্টিস গুলোর একটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে বাকি সমস্ত কটা কিন্তু হচ্ছে অনলি এন্ডোক্রিন গ্ল্যান্ড, শুধুমাত্র এন্ডোক্রিন, কোনো রকম ডাক নেই। কিন্তু প্যানক্রিয়াস আর টেস্টিস দুটো এন্ডোক্রিন এক্সোক্রিন দুটো ভাবেই কাজ করে, মানে কিছু 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 ধরো কেমিক্যালস বেরোয় বা হরমোনস বেরোয় যেগুলো হচ্ছে ডাকলেস ওয়েতে, আর কিছু সিক্রেশন হয় যেমন প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস, ঠিক আছে, গ্যাসীয় রস যে খরিত হয় হজমের সময়, ডাইজেস্টিভ সিস্টেমে যেটা কাজে লাগে, আর শুক্রাশয় থেকে যে বীর্য নিঃসরণ হয়, এই এই দুটো যে ক্ষরণ, এই দুটো ক্ষরণ কিন্তু বা এই দুটো ক্ষরণ কিন্তু এক্সোক্রিন গ্ল্যান্ড, মানে তাদের একটা নালী পথে সেগুলো বাহিত হয়, ঠিক আছে। তোমাদের একটা প্রশ্ন আছে যে নেম দা মিক্স গ্ল্যান্ড, খুব প্যানক্রিয়াস নামটা খুব সহজে মনে থাকে, কিন্তু টেস্টিস বা শুক্রাশয় এই কথাটা কিন্তু মনে থাকে না। অনেক সময় এরকম প্রশ্ন তোমাদের দেওয়া যায় যে নেম ওয়ান মিক্স গ্ল্যান্ড আলাদা দ্যান প্যানক্রিয়াস, তখন কিন্তু এই টেস্টিসের নামটা তোমাকে লিখতে হবে। ওকে, এটা একটু নোট ডাউন করে রাখো, মিক্স গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, টেস্টিস। নোট ডাউন করলে করা হয়ে গেলে আমাকে বলবে, হ্যাঁ।
ম্যাম পয়েন্ট আরেকবার বলুন কি হ্যাঁ, বললেন? মিশ্র গ্রন্থি, মিক্স গ্ল্যান্ড, মিক্স গ্ল্যান্ড। মিক্স গ্ল্যান্ড। দেবজ্যোতি বোঝে তো। দেবজ্যোতি বুঝছে না না? প্যানক্রিয়াস একটা দেখে নিন। প্যানক্রিয়াস হচ্ছে অগ্নাশয় আর টেস্টিস হচ্ছে শুক্রাশয়। ওকে, আচ্ছা আমি লিখে দিচ্ছি, 1 মিনিট। আচ্ছা, আমার একটু এটা অসুবিধা হচ্ছে, আমি তোমাদের এই যে কথাগুলো বলছি সেগুলো আমি তোমাদের অসুবিধা হলে আমি হোয়াটসঅ্যাপ করে দেবো, ঠিক আছে? আমার লিখে নিয়েছি, অসুবিধা নেই। অসুবিধা নেই, ঠিক আছে। দেখছি দাঁড়াও। আচ্ছা দেখ, নেক্সট দেখ। আচ্ছা, এইখানে তোমাদের এটা একটা মানে ল্যাটারাল পোস্ট করে খানিকটা আছে, সেগুলো গ্ল্যান্ড গুলোকে দেখানো হয়েছে কোনটার গ্ল্যান্ডটা কোথায় অবস্থিত। মোটামুটি এটা দেখে ধরো থাইমাস, থাইরয়েড, এই গ্ল্যান্ড গুলো কোথায় একটুখানি পজিশন গুলো জেনে রাখবে, ঠিক আছে? আচ্ছা দেখো, হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস হচ্ছে দিস হরমোন রেগুলেট দ্য সিনথেসিস এন্ড সিক্রেশন অফ পিটুইটারি হরমোন। মানে তোমাকে বললাম না যে এটাকে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলে, মানে যেহেতু পিটুইটারি হচ্ছে মাস্টার এবং পিটুইটারি হরমোনের সমস্ত রকম সিক্রেশনকে এই গ্ল্যান্ডটা নিয়ন্ত্রণ করে, যেন হাইপোথ্যালামাস বলে। এছাড়াও আমাদের সমস্ত রকম অনুভূতিগুলো, ঠিক আছে, অনুভূতিগুলো কিন্তু হাইপোথ্যালামাস কন্ট্রোল করে। ওকে, আচ্ছা দেখো নেক্সট। তবে একটা জিনিস তোমাদের বলে রাখি, এটা একটা লক্ষ্য করার মতো বিষয়। এই ধরো যে সমস্ত অ্যানিমালস হরমোনের কথা আমরা করব, সেগুলো কিন্তু আমাদের শরীরেই কাজ করে, ঠিক আছে? আমাদের শরীরে কিন্তু আলাদা করে কোনো রকম মানে হরমোনের ব্যাপক প্রয়োগ নেই। আমাদের শরীরে কোনো একটা জিনিস হয়তো কিছু কিছু, যেমন ইনসুলিন, এগুলো আমাদের শরীরের বাইরে থেকে ইনজেক্ট করা হয়, ব্যাপক প্রয়োগ নেই, ব্যাপক অর্থে প্রয়োগ কম। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এখন বেশি প্রোডাকশন পাওয়ার জন্য, অনেক বেশি আহ, ভালো ইমপ্রুভমেন্টের জন্য উদ্ভিদের কিন্তু সিনথেটিক হরমোনের প্রভাব বিশাল, ঠিক আছে? আচ্ছা দেখো, নেক্সট হচ্ছে এই যে পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডের একটা তোমরা মনে রাখবে, এ এটা একটা কথা আছে যে আমাদের মাথার যে সামনের প্রকোষ্ঠ, আমাদের তো অগ্র, মধ্য, পশ্চাৎ তিনটে ভাগ হয়। সামনের প্রকোষ্ঠের একটা সেলাকার্সিকা অংশ থেকে এই পিটুইটারি গ্ল্যান্ডটা অবস্থিত। এই পিটুইটারি গ্ল্যান্ডটার পার্টিকুলারলি এই অবস্থানটা খুব ভালো মতো করতে হয়। অন্য কারোর অবস্থান বিশেষ ভালো করে না পড়লেও এই পিটুইটারি এই যে সেলাকার্সিকা কথাটা খুব ভালো মতো পড়ে রাখবে, ঠিক আছে? এই সেলাকার্সিকা কথাটা আসে, এই পিটুইটারি পার্টিকুলার লোকেশনটা আসে। আর এই যে তোমাদের এটা আগেই বললাম যে গ্রোথ হরমোন, প্রোল্যাকটিন, এই যে এই হরমোনগুলো হচ্ছে পার্টিকুলারলি পিটুইটারি থেকে বেরোয় এবং এদের প্রত্যেকের কাজ, ঠিক আছে, এদের প্রত্যেকের কাজকে তোমরা খুব ভালো মতো পড়বে, ঠিক আছে? যেমন গ্রোথ হরমোন হচ্ছে কি, গ্রোথ হরমোন হচ্ছে সোমাটোট্রপিক হরমোন বলে, ঠিক আছে? এই সোমাটোট্রপিক, এই যে সোমাটো কথা হচ্ছে আমাদের বডির সাথে রিলেটেড। যেমন এই গ্রোথ হরমোন যদি আমাদের শরীরে অতিরিক্ত পাওয়ার হয়, তাহলে আমাদের সেটা যেটা হয় সেটা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে জাইগান্টিজম, ঠিক আছে? কেউ কেউ দেখবে হয় না যে এরকম 7 ফুট 7.5 ফুট এরকম লম্বা, মানে একটু অতিরিক্তই লম্বা সাধারণের থেকে। এই গ্রোথ হরমোন যদি একটু বেশি সিক্রেটেড হয়ে যায়, তখন তার শরীরে জাইগান্টিজম দেখা যায়। আবার এই হরমোনটা একদমই যদি কম হয়, তাহলে তার শরীরে ডোয়ার্ফিজম কিংবা বামনত্ব দেখা দেয়। হুম, এই গ্রোথ হরমোনটা এই জাইগান্টিজমকে অ্যাক্রোমেগালিও বলা হয়। তোমাদের জিজ্ঞেস করতে পারি, তুমি একটু নোট ডাউন করে নাও যে গ্রোথ হরমোন যদি বেশি হয় তাহলে হচ্ছে জাইগান্টিজম, যদি কম হয় তাহলে হচ্ছে ডুয়ার্ফিজম।
ঠিক আছে? এটাকে অ্যাক্রোমেগালিও বলে। আমি লিখে দিচ্ছি, দেখো। এই অ্যাক্রোমেগালির জন্য কোনটা দায়ী? আর একটা হচ্ছে ডোয়ার্ফিজম। ঠিক আছে? এই দুটো জিনিস এই গ্রোথ হরমোনের সাথে রিলেটেড। আমি এটাকে বেশি কমটা তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নেবে। আচ্ছা, এরপর হচ্ছে প্রোল্যাকটিন। ঠিক আছে? প্রোল্যাকটিন কখন নিশ্চিত হয়? আচ্ছা, এখানে আর একটা তোমাদের একটা গুরুত্বপূর্ণ বলে দিই, সেটা হচ্ছে এসিটিএইচ, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এর সাথে একটা খুব গুরুত্বপূর্ণ ডিজিজ রিলেটেড। ঠিক আছে? এটাকে বলা হয় কুশিং সিনড্রোম। ঠিক আছে? লিখে দিচ্ছি, এটা নোট ডাউন করে নাও। অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, যেটার সাথে এই কোশ্চেনটাও কিন্তু আসে। আচ্ছা, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা তো বুঝতেই পারছো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নামটা শুনে এটা থাইরয়েড গ্ল্যান্ডকে এক্সাইটেড করে। ঠিক আছে? গোনাডোট্রপিক হরমোন, গোনাডস বলা হয় সাধারণত সেক্স অর্গান গুলোকে, যেমন আমাদের মেয়েদের ক্ষেত্রে হচ্ছে ওভারি, ছেলেদের ক্ষেত্রে হচ্ছে টেস্টিস। এইখানকার হরমোন গুলোকে এই যে ফলিকল স্টিমুলেটিং হরমোন বা গোনাডোট্রপিক হরমোন, এগুলো হচ্ছে এক্সাইটেড করে। ঠিক আছে? এই নামগুলো শুনে মোটামুটি আন্দাজ করতে পারবে, যেগুলো ইম্পর্টেন্ট বলে দিলাম। হ্যাঁ, দেখো নেক্সট, এখানে তোমাদের মোটামুটি লেখা আছে সবকটাই। আমি কি বললাম? আচ্ছা, প্রোল্যাকটিন, টিএসএইচ, এসিটিএইচ, এইগুলো পড়বে। আচ্ছা, এই যে মেলানোসাইট কথাটার মধ্যে হচ্ছে আমাদের এই যে স্কিন পিগমেন্টস, এটাকে নিয়ন্ত্রণ করে এমএসএইচ। ঠিক আছে? দেখবে যারা একটুখানি ওই ইকুয়েটরের কাছে থাকে, তাদের এই এমএসএইচ হরমোনটা খুব অ্যাক্টিভ থাকে বলে এদের শরীরের পিগমেন্টেশন বা এদের বডি কালারে অনেক চেঞ্জেস থাকে, অনেক বেশি মেলানোসাইট এদের অ্যাক্টিভ থাকে। আচ্ছা, এই যে অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন, ঠিক আছে? এই অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন এই দুটো কিন্তু একটু এগুলোর থেকে আলাদা কাজ। সেটা হচ্ছে এই অক্সিটোসিন হচ্ছে চাইল্ড বার্থের সময় আমাদের ধরো বাচ্চা হবে, তার ইউটেরাসকে কন্ট্রাকশন করে বাচ্চাটাকে জন্ম দিতে সাহায্য করে। ঠিক আছে? এবং জন্মের পরই মাতৃত্ব ঘরণে সাহায্য করে। আর ভেসোপ্রেসিন, ঠিক আছে, এই ভেসোপ্রেসিনের আর একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে তোমরা নেফ্রনের স্ট্রাকচার তোমাদের মনে আছে? নেফ্রনের স্ট্রাকচার, এই যে দাঁড়াও তোমাদের একটুখানি এরকম দেখাই, যে নেফ্রনে এরকম একটা জায়গা ছিল না, যে এইখানে ধরো নেফ্রনের যে সেলটা, এই যে এরকম একটা নালী এরকম গেছিল, মনে আছে? ফ্যালোপিয়ান টিউব নাকি ওটা? না না না, ফ্যালোপিয়ান টিউব হচ্ছে ইউটেরাসে থাকে, ওটা হচ্ছে অন্য রিপ্রোডাক্টিভ পার্ট। এটা হচ্ছে নেফ্রন, এটা হচ্ছে কিডনির মধ্যে থাকে। এটা হচ্ছে ব্লাড পিউরিফায়ার হিসেবে কাজ করে, ব্লাডটাকে পিউরিফাই করে, যেটা আমাদের দরকার নেই সেটাই নালী দিয়ে আস্তে আস্তে মূত্রাশয়ের দিকে চলে যায়। ঠিক আছে? ইউরিনারি ব্লাডারের দিকে চলে যায়। এবং এইখান দিয়ে যাওয়ার সময় কিন্তু বারবার এখানে নানা রকম হরমোন কাজ করে, যে এখানে কি আছে, যদি বডির কোনো গুরুত্বপূর্ণ পার্ট থাকে সেটাকে শুষে নেওয়া। যেমন তার মধ্যে ভেসোপ্রেসিন, সেটা হচ্ছে এই অ্যান্টি ডায়াবেটিক হরমোন। ঠিক আছে? এইটা থাকে, এবং এইটা থাকে বলে এখান থেকে মানে যেটুকু জল বেরোচ্ছে সেই জল থেকেও প্রয়োজনীয় জলটা শোষণ করার চেষ্টা করে। এবার ধরো এই এডিএইচটা কাজ করছে না, ভেসোপ্রেসিনটা কাজ করছে না, তখন সুগারের লক্ষণ দেখা দেয়। দেখবে কারো কারো সুগার হলে তাদের বারবার ইউরিনের ইচ্ছা আসে। ঠিক আছে? বারবার পায়। এবং এইটা হচ্ছে এই এডিএইচ হরমোনটা তখন ইনঅ্যাক্টিভ হয়ে যায়, কাজ করতে পারে না। ঠিক আছে? ভেসোপ্রেসিন কিন্তু এক ধরনের নিউরো হরমোন। হ্যাঁ, আচ্ছা দেখো, আচ্ছা তোমাদের একটা জিনিস এক্ষেত্রে বলে রাখি, এই যে আমি তোমাদের সুগারের কথাটা বারবার বলছি, এই সুগারের কিন্তু দুটো পার্ট আছে। আচ্ছা দেখো, এই বলছি সুগারের কেসটা, এই যে পিটুইটারি গ্ল্যান্ড কোন কোন জায়গাকে এফেক্ট করে তার একটা সুন্দর চার্ট দেওয়া আছে। এটা এসিটিএইচ হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স, অ্যাড্রিনালিনকে, এমএসএইচ হচ্ছে স্কিনকে, এটা গ্রোথ হরমোন হচ্ছে হাড়। আমাদের শরীরের বৃদ্ধি মানে কি অ্যাকচুয়ালি বোন গ্রোথ, হাড়ের গ্রোথ হয়, মাসেলের গ্রোথ হয়। সেই এগুলো তো কিন্তু রেসপেক্টিভ কোন কোন জায়গায় কাজ হয়, মানে বাইরে দিয়ে যেগুলো আমরা বুঝতে পারবো সেটা বলা আছে। ঠিক আছে? আচ্ছা দেখো,
আচ্ছা, তোমাদের এই সুগারের গল্পটা আগে বলে দিই। সুগার কিন্তু দু ধরনের হয়, হ্যাঁ, এই সুগার নিয়ে কিন্তু প্রশ্ন তোমাদের থাকেই থাকে, সেটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস আর ডায়াবেটিস মেলিটাস। ঠিক আছে, ইনসুলিনের সাথে যেটা রিলেটেড, ব্লাডে ইনসুলিন কাজ না করতে পারলে, আমাদের শরীরে ইনসুলিন নিজেদের মধ্যে যে ইনসুলিন থাকে সেই ইনসুলিনটা কাজ না করতে পারলে যেটা হয় সেটা কিন্তু ডায়াবেটিস মেলিটাস। আর এই যে এর আগে পড়ালাম না এডিএইচ, এডিএইচ হরমোন, এই এডিএইচ হ্যাঁ হরমোনের ইনঅ্যাক্টিভিটি, এটা হচ্ছে ইনসিপিটাস। তোমরা কি বলবে, অ্যান্টিআর মানে এডিএইচ ইনসিপিটাস এই দুটো রিলেটেড, আর মেলিটাস হচ্ছে ইনসুলিন। ঠিক আছে, এই দুটো একদম গোলাবে না, হ্যাঁ, এই দুটো কিন্তু তোমাদের খুব একটু নাম বলে দেন ম্যাডাম, লিখে নি ম্যাডাম। আচ্ছা, তোমরা একটু নোট ডাউন করো যে inactivity of insulin diabetes mellitus, inactivity of insulin diabetes mellitus, দাঁড়াও এইখানে লিখে দিচ্ছি। diabetes mellitus, inactivity of ADH, সেটা হচ্ছে ডায়াবেটিস। এই তোমাদের ডায়াবেটিসের প্রশ্ন তোমাদের থাকবেই। তাহলে বলো তো মানে কোনটাতে, মানে আমি তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, সুগারের জন্য ধরো যদি ইউরিন টেস্ট হয়, কোন মানে কোন সুগারটাতে তোমাদের যার সুগার পেশেন্টদের ইউরিন বেশি পায়, কোন সুগারটাতে বারবার করে ইউরিন যায়, কোন সুগারটাতে, দেখি কেউ বলো। ইনসিপিটাসে, মিলিটাসে। ডায়াবেটিস ইনসিপিটাস, দেখো যদি ইনসিপিটাস কেন বলো তো, এখানে এডিএইচ হরমোনটা অ্যান্টি ডায়াবেটিক, মানে কি, এটা জলটা শোষণ করতে পারছে না, জলটাকে ওই নেফ্রন দিয়ে যাওয়ার সময় জলটাকে শোষণ করতে পারছে না, ওই জন্য মানে ইউরিন শরীরে বেশি উৎপাদন হচ্ছে, ওই জন্য এটা ইনসিপিটাস। ঠিক আছে, তোমাদের প্রশ্নটা এরকম ভাবেও দেয়, মানে ইউরিনের মাত্রা বেড়ে যায় কোনটাতে। আর ইনসুলিনের প্রভাবে যেটা হয়, ইনঅ্যাক্টিভিটি অফ ইনসুলিন, সেটা হচ্ছে ইনসুলিন যেহেতু কাজ করে না, ওই জন্য ব্লাডে গ্লুকোজ লেভেল থেকে যায়, ওই জন্য মানে ইউরিনে ইনসুলিন বেশি পাওয়া যায়। ঠিক আছে, ইউরিনে ইনসুলিন বলছি, সরি, ইউরিনে গ্লুকোজ বেশি পাওয়া যায়। ঠিক আছে, এই দুটো তোমরা এরকম কনসেপ্ট ওয়াইজ বলে দেবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তো? সবাই একটুখানি রিপ্লাই করো। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাম। থ্যাংক ইউ। আচ্ছা দেখো, মেন এটা হচ্ছে থাইরয়েড। থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে এতটা ইম্পর্টেন্ট। থাইরয়েড হচ্ছে একদম কি বলবো, খুব জেনেটিক এবং এখনকার দিনে খুব একটা কঠিন রোগ। এই থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে প্রচুর প্রচুর কাজের সাথে যুক্ত আমাদের শরীরে। আচ্ছা, এর দেখবে যদি কারো থাইরয়েড টেস্ট হয়, দেখবে এই T4 T3 আর থাইরক্সিন 3 ধরনের টেস্ট দেয়। ঠিক আছে, এই তিনটে হরমোন। আচ্ছা, এই থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড যে নর্মাল রেট সেটা হচ্ছে আয়োডিন। ঠিক আছে, আয়োডিনের একটা নির্দিষ্ট পরিমাণ দ্বারা এগুলো মেনটেন হয়। আয়োডিন হচ্ছে কি বলবো, বলে না যে, দেখবে এই কথাটা বলে যে যারা পাহাড়ি অঞ্চলে থাকে, ঠিক আছে, তাদের এই থাইরয়েড যে ডিসিজটা, এটা তারা বেশি আক্রান্ত হয়, কারণ পাহাড়ি অঞ্চলের যে মাটি না, ওরা ধরো ওখানে যে এগ্রিকালচারের সাথে যুক্ত, ওখানকার মাটিতে আয়োডিনের পরিমাণ কম। ঠিক আছে, ওই জন্য আয়োডিন যুক্ত সল্ট খেতে বলে। ঠিক আছে, যাদের অবশ্যই এটা একটা ব্যাপার আছে যে হাইপোথাইরয়েডিজম আছে না হাইপার থাইরয়েডিজম আছে, মানে থাইরয়েড গ্ল্যান্ডটা হাইপার অ্যাক্টিভ না হাইপার অ্যাক্টিভ, বেশি অ্যাক্টিভ না কম অ্যাক্টিভ, সেটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এবং এই যে ডেফিসিয়েন্সি অফ আয়োডিন ইন আওয়ার ডায়েট রেজাল্ট হাইপোথাইরয়েডিজম, মানে থাইরয়েডটা হাইপার অ্যাক্টিভ, মানে বেশি অ্যাক্টিভ না, এবং তার জন্য গলা ফুলে একটা রোগ হয়, সেটা হচ্ছে গলার এই থাইরয়েড গ্ল্যান্ডটা অস্বাভাবিকভাবে ফুলে যায়, সেটা বলে গয়টার রোগ। এবং চোখটা ঠেলে বেরিয়ে আসে। ঠিক আছে, চোখগুলো মানে কি বলবো, এটাকে বলা হয় বিস্ফারিত চক্ষু। এবং চোখগুলো এতটাই ঠেলে বেরিয়ে আসে, মানে চোখগুলো মানে বিস্ফারিত মনে হয়। ঠিক আছে, এই রোগ, চোখটার লক্ষণটার নামই হচ্ছে বিস্ফারিত চক্ষু। আচ্ছা, এদের বেসাল মেটাবলিক রেটে এদের একটা ভূমিকা আছে।
সাপোর্ট দ্য প্রসেস অফ রেড ব্লাড সেল ফর্মেশন। আচ্ছা, রেড ব্লাড সেল ফর্মেশন কোথায় হয় তো? কারণ জানা আছে? এটা হচ্ছে, তোমরা মনে রাখবে, এটা হচ্ছে বোন ম্যারোতে হয়। হ্যাঁ, এই বোন ম্যারোতে যে রেড ব্লাড সেল ফর্মেশন হয় সেটা হচ্ছে এই থাইরয়েড গ্ল্যান্ডের জন্য হয়। এছাড়াও আর একটা থাইরয়েডের থাইরক্সিন, থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোনটা বের তার নাম হচ্ছে থাইরক্সিন। থাইরক্সিনের আর একটা অন্য একটা প্রাণীর দেহে বলছি ভূমিকা আছে, সেটা হচ্ছে ব্যাঙাচি। ব্যাঙাচি থেকে যে ব্যাং হয়, এই যে ট্রান্সফরমেশন, এখানে থাইরক্সিনের গুরুত্ব আছে। ঠিক আছে, এটাও আছে যে এই যে ব্যাঙাচি থেকে ব্যাঙে চেঞ্জ, এটাকে বলা হয় মেটামরফোসিস। মেটামরফোসিসে, এটা তোমরা একটু লিখে নাও, মেটামরফোসিস লিখে দিচ্ছি, মেটামরফোসিস অফ ফ্রগ। ঠিক আছে, এটাতে এই থাইরক্সিনের গুরুত্ব আছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, মনে রাখবে হ্যাঁ, তোমাদের যে কটা পয়েন্ট বলছি আমি কিন্তু মোটামুটি সিলেক্টেড পয়েন্টস গুলোই তোমাদের জন্য আমি রেখেছি, যাতে তোমাদের লিমিটেড ইনফরমেশনই থাকে। এরপরে তুমি টেক্সট বুক পড়ো, কিন্তু এগুলো হচ্ছে একদম যেগুলো হচ্ছে টার্গেটেড এরিয়া যেখান থেকে প্রশ্ন হয়। আচ্ছা, অ্যাড্রিনাল। অ্যাড্রিনাল দেখো, এটা হচ্ছে একটা, দেখো সিম বীজের মতো দেখতে, এটা হচ্ছে আমাদের কিডনি। ঠিক আছে, এই কিডনি শেপটাই বলা হয় এই বিন শেপড। ঠিক আছে, কিডনির ওজন হচ্ছে মোটামুটি 150 গ্রাম মতো। এর ঠিক মাথায় অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা থাকে। ওই জন্য দেখবে অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা হচ্ছে আমাদের যে কোনো রকম অনুভূতি, হঠাৎ করে ভয় পেয়ে যাওয়া, হঠাৎ করে আনন্দ, এই যে হঠাৎ করে কিছু ঘটা যেটা আমাদের আবেগটাকে চেঞ্জ করে দেয়, এর সাথে অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা পরিচিত। ওই জন্য দেখবে কেউ ভয় পেলে বাথরুম করে ফেলে, এই যে এটার সাথে, কারণ এটা হচ্ছে ঠিক কিডনির ওপরে অবস্থিত, তো ওই জন্য এটা অ্যাক্টিভ অ্যাক্টিভ হয়ে যায় বলেই, ঠিক আছে, তখন আমাদের এটা কিডনির যে ফাংশন সেটাকেও এফেক্ট করে দেয়। ঠিক আছে, দিস হরমোন ইনক্রিজ আর অ্যালার্টনেস, পিউপিলারি ডাইলেশন। আচ্ছা, এই যে এই জিনিসগুলো কি, ধরো ভয় পেলে ঘেমে যাওয়া, সোয়েটিং, চুল খাড়া হয়ে যাওয়া, লোম খাড়া হয়ে যাওয়া, তারপর ধরো কোনো একটা চোখে কোনো একটা কিছু দেখে, ভয়ের জিনিস দেখে চোখ বড় বড় হয়ে যাবে। এই যে আমাদের শরীরে কোনো একটা জিনিস ভয় পেলে বা হঠাৎ করে ঘটলে যে লক্ষণগুলো আসে, সেই লক্ষণগুলোকে কন্ট্রোলে আনে হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। ঠিক আছে, অ্যাড্রিনালিন গ্ল্যান্ড থেকে পরিত হওয়া অ্যাড্রিনালিন। ওই জন্য অ্যাড্রিনালিনকে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যে হরমোনটা বেরোয়, ঠিক আছে, সেটাকে বলা হয় এমার্জেন্সি হরমোন। ঠিক আছে, বা সংকটকালীন হরমোন। এই যে আমরা ধরো ভয় পেলে অতিরিক্ত হার্টবিট বেড়ে যাচ্ছে, এই যে শরীরের একটা অস্থির অবস্থা সৃষ্টি হয়, এই শরীরের অস্থির অবস্থাটা কন্ট্রোলে আনে হচ্ছে এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয় অ্যাড্রিনালিন। আচ্ছা নেক্সট দেখো, প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসে তো তোমাদের বললাম দুটো সেল হয়, একটা হচ্ছে আলফা সেল, বিটা সেল, গামা সেল। আচ্ছা, আলফা সেল আর বিটা সেলের থেকে দুটো আলাদা আলাদা হরমোন বের হয়, যারা দুজনের মধ্যে অপোজিট কাজ করে। একটা বললাম গ্লুকাগন, আর বিটা সেল থেকে হয় হচ্ছে ইনসুলিন। এটা হচ্ছে বিটা। হ্যাঁ, দাঁড়াও, এটা হচ্ছে দাঁড়াও, এটা হচ্ছে বিটা, একদম তোমাদের এরকম ভাবে আছে, এটা হচ্ছে আলফা সেল। আচ্ছা, এই প্যানক্রিয়াসের নামটা তোমরা মনে রাখবে এই জন্যই, যেটা হচ্ছে মিক্স গ্ল্যান্ড, তাই তো আগে বলেছিলাম তো। হ্যাঁ ম্যাম। আচ্ছা, হ্যাঁ নেক্সট ম্যাডাম। হচ্ছে টেস্টিস। টেস্টিস হচ্ছে টেস্টিস থেকে যেগুলো বের হয় সেটা হচ্ছে অ্যান্ড্রোজেন আর মেনলি হচ্ছে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরনটাই হচ্ছে একটা এটা একটা বয়সের পর, ধরো আমাদের যখন টিনেজটা স্টার্ট হয় কিংবা ওই টিনেজের আশেপাশের সময়ে, এটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন থাকে, মানে প্লাস মাইনাস 1 to 2 ইয়ার্স। এটা একটা বাচ্চা, একটা একটা বয়স অবধি ছেলে বাচ্চা হোক কিংবা মেয়ে বাচ্চা হোক, দুজনকার বডি ক্যারেক্টারিস্টিক্স একই রকম থাকে। তাদের বডির কোমলতা একরকম থাকে, ঠিক আছে, তাদের ভয়েস একরকম থাকে। এই হরমোনটা নিঃসৃত হওয়ার ফলে একটা শিশু সে পুরুষে পরিণত হয়, তার মধ্যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলো প্রকাশ পায়, যেমন গোপ গজানো, ঠিক আছে, গলার ভয়েসটা চেঞ্জ হওয়া, এটা তোমরা খুব ভালো মতো, মানে যেটাকে মেল সেক্সুয়াল বিহেভিয়ার বলে, ঠিক আছে, সেগুলো প্রকাশ পায়। আর ধরো এই টেস্টোস্টেরন, এই হরমোনগুলো, আর মেয়েদের ক্ষেত্রে যে হরমোনটা নিঃসৃত হয় সেটাকে বলা হয় ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। ইস্ট্রোজেনটা হচ্ছে মেন, হচ্ছে যেটা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলো তোমাদের প্রকাশ করে।
আর প্রোজেস্টেরনটা মেনলি প্রেগন্যান্সির সময় অ্যাক্টিভেট হয়। ঠিক আছে, ইস্ট্রোজেন আর ইস্ট্রোজেন আর টেস্টোস্টেরন হচ্ছে দুটো আলাদা আলাদা হরমোন, যেটা স্ত্রী আর পুরুষদের আলাদা আলাদা ভাবে থাকে। এবার ধরো কোনো একটা হরমোন কারো ইস্ট্রোজেন থাকে না এমন নয়, কিন্তু ইস্ট্রোজেন পুরুষদের ইনঅ্যাক্টিভ বা খুব কম মাত্রায় অ্যাক্টিভ। এবার এগুলো যদি বেশি মাত্রায় প্রকাশ পেয়ে যায় তখন তো জানোই যে অন্যান্য বৈশিষ্ট্যগুলোও প্রকাশ পেতে থাকে। ঠিক আছে, এই হরমোনাল ইমব্যালেন্স কিন্তু একটা খুব বড় ইস্যু। আচ্ছা, ওভারি, ঠিক আছে, ওভারি থেকে যেটা বের হয় সেটা হচ্ছে ইস্ট্রোজেন। ঠিক আছে, ইস্ট্রোজেন হচ্ছে ফিমেল সেকেন্ডারি সেক্স অর্গান গুলোকে গ্রোথ করে একটা, এবং দুটো ক্ষেত্রেই কিন্তু একটা সন্তান উৎপাদনের, পুরুষদের ক্ষেত্রে স্ত্রীদের ক্ষেত্রে সন্তান উৎপাদনের জন্য প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলো তার শরীরে তৈরি হয়। আর প্রোজেস্টেরন হচ্ছে শুধুমাত্র ওই প্রেগনেন্সির সময় অ্যাক্টিভেট হয়। ঠিক আছে, আচ্ছা দেখো, এগুলো তোমাদের মোটামুটি যেগুলো ছিল মোটামুটি আমি বলে দিলাম। এর বাইরে তোমাদের যেটা পড়তে হবে সেটা আমি তোমাদের পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, সেটা হচ্ছে হরমোন আর হরমোনের কারণে কি কি রোগ হয়, এটা আমি তোমাদের এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা তোমাদের এখানে আর একটা কথা বলে রাখি, এই দুটো কোশ্চেন একটু তোমরা নোট ডাউন করে নাও কথা দুটো। সেটা হচ্ছে প্ল্যান্ট হরমোন আর অ্যানিমাল হরমোন। প্ল্যান্ট হরমোন মেনলি হচ্ছে অ্যাসিডিক কিংবা বেসিক, লিখে রাখো, অম্ল কিংবা ক্ষারধর্মী, কিংবা লিখে রাখো অ্যাসিডিক কিংবা বেসিক। হ্যাঁ, কি বলেন ম্যাডাম, একবার বলুন। প্ল্যান্ট হরমোন অ্যাসিডিক কিংবা বেসিক। তোমাদের জিজ্ঞেস করে প্ল্যান্ট হরমোন ইজ অফ দ্য নেচার অফ অ্যাসিড, বেসিক, নিউট্রাল, এরকম প্রশ্ন আসতে পারে। অ্যাসিড কিংবা বেসিক দুটোই হতে পারে। ঠিক আছে, কিন্তু অ্যানিমাল হরমোন হচ্ছে প্রোটিন কিংবা আমাইনো কিংবা স্টেরয়েড, এই তিনটে ক্যারেক্টারের হয়, মানে এইগুলো হচ্ছে কেমিক্যাল নেচার। ঠিক আছে, লিখেছো? আর আমি হ্যাঁ, তোমাদের যে রোগ সেইটাকে আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও। এবার ধরো কিছু কথা মানে যেগুলো ধরো এই যে এখানে মেয়েদের উচ্চ গলার স্বর, একটা বয়সের পর মেয়েদের যে গলার তীক্ষ্ণতা বেড়ে যায়, এটা কোন কারণে? এটা কি, এটা তো মানে এটার জন্য তো কোনো প্রেগনেন্সি দায়ী নয় বা কিছু দায়ী না। তুমি প্রেগনেন্সি বাদে যে কোনো ধরনের মেয়েদের ক্যারেক্টার যদি জিজ্ঞেস করে এটা কেন হয়, এটা কেন, সেটার জন্য ইস্ট্রোজেনের নাম লিখে দেবে। ধরো এখানে না লেখা থাকলে সেটা তোমরা বুদ্ধি করে লিখে দেবে। ঠিক আছে, আর ছেলেদের মানে যে কোনো রকম পুরুষগত বৈশিষ্ট্য প্রকাশের জন্য তোমরা টেস্টোস্টেরনের নাম লিখে দেবে। ঠিক আছে, ওকে ম্যাম। এছাড়াও তোমাদের আর একটা জিনিস, সেটা হচ্ছে ওই থাইরক্সিনের থেকে যে রোগগুলো হয়। ঠিক আছে, একটা তো বললাম যে থাইরক্সিনের কম ক্ষরণের জন্য যেটা হয় সেটা হচ্ছে গয়টার। ঠিক আছে, বা গয়টারকে বাংলা বলে গলগণ্ড, গলাটা অস্বাভাবিকভাবে ফুলে যায়। এছাড়াও শিশুদের ক্রেটিনিজম, মিক্সিডিমা, তারপর গ্রেভস বর্ণিত রোগ, ঠিক আছে, গ্রেভস ডিসিজ, এই রোগগুলো হচ্ছে থাইরক্সিনের সাথে যুক্ত। ঠিক আছে, এইগুলোই মোটামুটি তোমাদের আসে। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের বলে দিই, সেটা হচ্ছে অ্যাড্রিনালিন। হ্যাঁ, অ্যাড্রিনালিন কোথায় গেল? হ্যাঁ, অ্যাড্রিনালিনের আর একটা নাম হচ্ছে এপিনেফ্রিন। আমি লিখে দিচ্ছি, দেখো, এপিনেফ্রিন। এই অ্যাড্রিনালিনের একটা বিপরীতধর্মী হরমোন আছে, সেটাকে বলে নর এপিনেফ্রিন। মানে হচ্ছে এটা বিপরীত কাজ করে। ঠিক আছে, আর মোটামুটি তোমার, আচ্ছা এখানে আর একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ইনসুলিনের। দাঁড়াও, ইনসুলিন। ঠিক আছে, ইনসুলিন। ঠিক আছে, ইনসুলিন আমাদের বডিতে মানে একটা কাজ করে, সেটা হচ্ছে কিটোন বডি, আমাদের শরীরে তো বাই প্রোডাক্ট হিসেবে অনেক কিছু, ধরো ইউরিক অ্যাসিড, কিটোন বডি, নানান রকম কেমিক্যাল প্রোডাক্ট তৈরি হয়। ইনসুলিন এই কিটোন বডি তৈরিতে বাধা দেয়। ঠিক আছে, ওই জন্যে ইনসুলিনকে ইনসুলিনকে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলে।
ঠিক আছে? আচ্ছা, আর ইনসুলিনের আর একটা নাম আছে, আমি লিখে দিই, সেটা হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক, কারণ এটার ইনঅ্যাক্টিভিটিতে ডায়াবেটিস দেখা দেয়, এটা ওই জন্য অ্যান্টি ডায়াবেটিক। ঠিক আছে, কমপ্লিট মোটামুটি, খালি তোমাদের ডিজিজ গুলো পাঠাবো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাডাম। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে তোমাকে খালি জাস্ট ওই ইয়েটা পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ, ডিজিজটা। ঠিক আছে, আমি তাহলে লিভ করি। ওকে ম্যাম। ওকে ওকে, বাই এভরিওয়ান। ওকে। না না হ্যাঁ স্যার স্যার, আছি তো। স্যার মেবি আছি আছে, স্যার। স্যার দেখছি স্যার জয়েন করছে কিনা। স্যার আপনি আছেন তো? হ্যালো, ঠিক আছে, আমি লিভ করছি। আচ্ছা স্যার। হ্যাঁ স্যার লিভ করলাম। স্যার আসছি।